শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু, দুদকের আয়কর নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে বাস্তবতা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর বিক্ষোভ চলছে। আদালতের রায় এবং ইসির প্রজ্ঞাপন অবজ্ঞায় ক্ষোভ। ছাত্রদল নেতা সাম্য হত্যা বিচার দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও, 48 ঘন্টার আলটিমেটাম শেষ। এখনো নির্বাচনের রোডম্যাপ না দেয়াতে অস্থিরতা, ঐকমত্য কমিশনে বলেছে জামাত। দেশের ভবিষ্যৎ অনিশ্চিত বলেছেন আমির খসরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। শেখ হাসিনার বিরুদ্ধে এবার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দুদক জানায়, অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণীর নোটিশ জারি সহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে। একই সঙ্গে তার আয়কর নথির সঙ্গে বাস্তবে তার সম্পদের হিসাব মেলাবে। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক। এরই মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়া বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগেও শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে সংস্থাটি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা। আইন ও সংবিধান অমান্য করে স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জবরদখলে রাখতে একটি মহল ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না বলে অভিযোগ বিক্ষোভকারীদের। বেলা 12টার দিকে নগর ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। মিছিলটি গুলিস্তান, সচিবালয়, পল্টন মোড়, প্রেস ক্লাব হয়ে আবারও নগর ভবনে এসে শেষ হয়। পরে সোমবারের ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। আমরা ইশরাককে চাই, ইশরাককে মেয়র হিসেবে ক্ষমতা দেখতে চাই। তার রায় পেয়েছে, সরকার রায় দিয়েছে, রায় হিসেবে বুঝে দিবেন। এই সরকার আমাদের মেয়রকে নিয়ে টালবাহানা করছে, তারা শপথ গ্রহণের বাক্য পাঠ করতেছে না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ইশরাক সাহেবকে আমরা মেয়র না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সর্বোচ্চ আদালতের রায়কে উপেক্ষা করে একটি কুচক্রী মহল এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা ইশরাক হোসেনের শপথ গ্রহণ এবং তাকে ক্ষমতা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা ঢাকাবাসী আন্দোলন করব। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, কর্মসূচির সবশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। যেবা আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিশেষ করে এই দক্ষিণ এলাকার যেসব ভোটার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু এখানে গণজামায়াত করেছেন এবং ঠিক আজকেও তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি একটাই, যেহেতু আদালত অর্থাৎ নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ইতিমধ্যেই সেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঘোষণা করেছে এবং সেই ঘোষণার পরপরই কিন্তু নির্বাচন কমিশন থেকে যেহেতু গেজেট প্রকাশিত হয়েছে, অজ্ঞাত কারণে তার সেই শপথ কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না এবং কেন কালক্ষেপণ করা হচ্ছে সেটি কিন্তু জানতে চাচ্ছেন এই এলাকার মানুষ। এবং তারা বারবার বলছেন যে এর আগে অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে নির্বাচনের যেই কারচুপি হয়েছে, ভোট জালিয়াতি হয়েছে এবং অনেকটা ইচ্ছাকৃতভাবে বিশেষ করে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যে হারিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরেই কিন্তু তিনি আদালতের শরণাপন্ন হয়েছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে, সেই মামলাটি কিন্তু 5 তারিখের পর আবার নতুন করে জীবন ফিরে পায় এবং তারপরেই কিন্তু আদালত কর্তৃক তাকে মেয়র ঘোষণা করা হয় এবং সেই মেয়র ঘোষণা করার প্রায় 20-21 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত
তাকে শপথ নিতে না দেয়া বা সেই শপথের আয়োজন না করা, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের তালবাহানা, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তারা বারবার বলছেন আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয় পাঠিয়েছেন। আবার আইন মন্ত্রণালয়ে গতকালকে আমি নিজে কথা বলেছি, তারা বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো চিঠি তাদের কাছে যায়নি। এই যে কালক্ষেপণ এবং দায় এড়ানোর চেষ্টা, সেটি কিন্তু আসলে জনগণ মেনে নিচ্ছে না, এবং তার কারণেই কিন্তু ফুঁসে উঠছে এই পুরান ঢাকার মানুষ। তারা বলছেন যে মেয়র হিসাবে শপথ নেয়ার যদি যতক্ষণ পর্যন্ত শপথ নেওয়ার পরিস্থিতি তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথেই থাকবেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে এই যে নগর ভবন, সেই নগর ভবনে, ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। দর্শক, নগর ভবন থেকে সঙ্গে ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনে এসে অবস্থান নেন। শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত 48 ঘন্টার আলটিমেটাম শেষে তারা শাহবাগ থানা ঘেরাও করেন। এর জেরে শাহবাগ থানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে এই খুনের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এর আগে মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এএফ রহমান হল ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য নিহত হন। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিয়া, শাহবাগ থানা ঘেরাও কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ জেবা। আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু তাদের 48 ঘন্টার আলটিমেটাম শেষ এসে শাহবাগ থানায় এসে তারা ঘেরাও করেছিল। প্রায় 1.5 ঘন্টা বেশি তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছিল এবং শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে তাদের যে আন্দোলন, সেটার এই আলটিমেটামের ঘোষণা তারা গত শুক্রবার দিয়েছিলেন এবং তারা সেই বিচার এবং আসামি গ্রেফতার না হয় আজকে এসে তারা অবস্থান নিয়েছিলেন। এবং আইইআর অর্থাৎ শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর সিরাজুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের শিক্ষক এবং ছাত্র প্রতিনিধি একটি দল রমনা জোনের যে এডিসি মীর আসাদুজ্জামান তার সঙ্গে তারা আলোচনা করেছেন, কথা বলেছেন এবং তিনি তাদেরকে জানিয়েছেন যে আগে 3 জন সহ এর মধ্যে একজনকে সাম্য হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শিক্ষক এবং ছাত্র প্রতিনিধিদের একটি বৈঠক রয়েছে এই সাম্য হত্যার বিচারের বিষয়ে। তারপর তারা তাদের কর্মসূচি ঘোষণা করবেন। এখন তারা কিন্তু শাহবাগ থানা থেকে তারা তাদের যে ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে আইইআর সেখানে তারা চলে গিয়েছেন এবং তারা সেখানে অবস্থান করছেন। 3টা সচিবালয়ে তাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক রয়েছে, তারপর তারা তাদের কর্মসূচি ঘোষণা করবেন। তবে ছাত্র প্রতিনিধি তারা যেটা স্পষ্ট জানিয়েছিলেন যে তারা যে কোনো মূল্যে সাম্য হত্যার সঙ্গে কারা জড়িত এবং মোটিভ কি সে বিষয়ে তারা জানতে চান। জেবা। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ থানার সামনে থেকে বিস্তারিত জানালেন সহকর্মী জিয়া খান। এখনো পর্যন্ত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন আগামী 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে প্রথম পর্যায়ের আলোচনায় দ্বিতীয় দফার বৈঠকে বসে 11 সদস্যের জামাত ইসলামী বাংলাদেশের প্রতিনিধি দল। এ সময় দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শুভেচ্ছা বক্তব্যে অভিযোগ করেন নির্বাচনের আগেই তার দলের লোকদের উপর হামলা হচ্ছে, তাই নির্বাচন যত দেরি হবে পরিস্থিতি ততই খারাপ হবে। নির্বাচন কমিশনের কিছু কাজে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি সরকারকে এই ব্যাপারে নজর দেওয়ার আহ্বান জানান। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে বলে মন্তব্য করেন জামাতের নায়েবে আমির। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন সব রাজনৈতিক দল এখন পর্যন্ত আন্তরিক, আশা করা যাচ্ছে দ্বিমত বিষয়গুলো নিয়েও একটা সমাধানে আসা যাবে। আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে
আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব এবং আমরা বিশ্বাস করি যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব। নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। আমি এই জন্য ঐকমত্য কমিশনের প্রতি অনুরোধ জানাতে চাই, বেশি সময় না নিয়ে আমাদের একটি ঐকমত্যে পৌঁছানো উচিত এবং যে সমস্ত ইস্যুগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেবিলিটি এবং ফেয়ার ইলেকশনের জন্য, প্রপার ইলেকশনের জন্য, সেগুলোকে গুরুত্ব দিয়েই আমি মনে করি একটা সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া দরকার এবং যথাশীঘ্র সম্ভব এরপরে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা দরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি অনিশ্চিত দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, করিডোর বন্দর সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চললেও কিন্তু নির্বাচন নিয়ে কোনো আলাপ নেই। দিন যত যাবে সংখ্যা তত বাড়ছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে, তা বৃথা যেতে পারে না। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি। আমির খসরু বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে আদালত আদেশ দিলেও তা বাস্তবায়িত হচ্ছে না। এটি বাস্তবায়নের বাধা কোথায় সে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আগামী 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 2,30,000 কোটি টাকা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভা। উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও বড় 5 খাতে দেওয়া হয়েছে 70% বরাদ্দ। আজ চূড়ান্ত করা হবে উন্নয়ন বাজেট। পরিকল্পনা কমিশনে এনইসি সভায় অনুমোদন দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বরাবরের মতো এবারও অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে, যা মোট বরাদ্দের 25.64%। টাকার অঙ্কে 58,973 কোটি টাকা বরাদ্দ থাকছে এই খাতে। দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুৎ ও জ্বালানি খাতে 14.08%, যা 32,392 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া 28,557 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে শিক্ষা খাতে। গ্রাহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে বরাদ্দ পেয়েছে 22,776 কোটি টাকা। বরাদ্দের বিচারে এরপরই স্বাস্থ্য খাত বরাদ্দ পাচ্ছে 18,148 কোটি টাকা। সরকারকে এজেন্ডা ছোট করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি একথা বলেন। সাইফুল হক বলেন, সাধারণ মানুষের মধ্যে 15 থেকে 16 বছর যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছিল, গণ অভ্যুত্থানের পরও তা চলছে। ইন্টারনেটের মূল্য নির্ধারণ গণশুনানির মাধ্যমে করার দাবিও জানান সাইফুল হক। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নেতা রাজিকুজ্জামান রতন বলেন, শাসক গোষ্ঠী সবসময় চায় জনগণকে বিচ্ছিন্ন রাখতে। শাসকরা জনগণের ঐক্যে ভয় পায়, তাই সবসময় মুঠোফোনের উপর হামলা আসে, সোশ্যাল মিডিয়ার উপর হামলা আসে। তারা নির্বাচনে একটা প্রস্তুতি তাদের রয়েছে। এখন সরকারের দরকার পরিষ্কার সদিচ্ছা দরকার, কিন্তু সমগ্র কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা কাজের চেয়ে অনেকগুলো অকাজের ব্যাপারে তাদের মনোযোগ দেবে। 10 মাস পরে এখনও বলা যাচ্ছে না যে বিচারটা কবে দৃশ্যমান হবে। এখনও বলতে পারছি না সংস্কারের এই কোর্সটাকে কিভাবে আমরা সম্পন্ন করব। এখনও বলা যাচ্ছে না 10 মাস পরেও যে কবে আমরা 16 বছর ধরে মানুষ যে নির্বাচন অপেক্ষা করছে, কবে কখন সে জাতীয় নির্বাচন হবে। এরকম তো হবার কথা ছিল না। রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী হত্যার 2 মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর হাকিম SM আলাউদ্দিন এই আদেশ দেন। চিন্ময় কৃষ্ণ দাস নগরীর কোতোয়ালি থানার দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার এজাহারভুক্ত আসামি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায়ও আসামি হিসেবে তাকে আদালতের নির্দেশে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে উভয় মামলায় আসামি চিন্ময়কে 1 দিন করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। 25 নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কথা বলতে আগামীকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই ফোনালাপ হবে ইউক্রেনের রক্তপাত বন্ধের চেষ্টায়।
টেলিফোনে আলোচনা হবে সোমবার স্থানীয় সময় সকাল 10টায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন। এই ফোন আলাপে ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি কার্যকর হবে বলে আশাবাদী প্রেসিডেন্ট ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের সাথে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটোর কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি। এর আগে যুদ্ধের 3 বছরের মধ্যে প্রথমবারের মতো গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে দুই নেতার অনুপস্থিতিতেই সরাসরি বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। তবে এই বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, তবে দুই পক্ষ বন্দি বিনিময়ের বিষয়ে সম্মতি হয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির পরই কেবল এই দুই দেশের প্রেসিডেন্টের বৈঠক সম্ভব বলে মনে করছে রাশিয়া। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু দুদকের। আয়কর নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে বাস্তবতা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর বিক্ষোভ চলছে। আদালতের রায় এবং ইসির প্রজ্ঞাপন অবজ্ঞায় ক্ষোভ। ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও। 48 ঘন্টার আলটিমেটাম শেষ। এখনো নির্বাচনের রোডম্যাপ না দেওয়াতেই অস্থিরতা। ঐকমত্য কমিশনে বলেছে জামায়াত। দেশের অনিশ্চিত যাত্রা দেখছেন আমির খসরু। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।